রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করার সময় ড্রাইভিং সিটে থাকে, কিন্তু সেই ড্রাইভিং সিটকে আপনারা পথ নির্দেশ না করলে সমাজ বিচ্যুত হবে। যেই দুর্ভাগ্যজনক ঘটনা হয়ে গিয়েছে গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের উপরে কয়েকটি বাংলাদেশের খ্যাতনামা পত্রিকা অফিসে, প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, বার্ন ডাউন টু দি গ্রাউন্ড লেভেল যেটা বলতে চাই, এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার জাতি হিসাবে। এটা কোনোভাবে আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারবো না। এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি, কারণ এরকম একটা প্রেডিকশন, একটা অনুমান ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে সব সময় যে এই ঘটনা এইভাবে হলে যদি তারপরে কি কি হতে পারে সেগুলো অনুমান করা হয়েছে। আমরাও জেনেছি সেই ইন্টেলিজেন্স রিপোর্ট, কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? আইন শৃঙ্খলা বাহিনীকে বলার পরেও শুনেছি 1-2 ঘন্টা পরে তারা রেসপন্ড করেছে। সেটা কেন? কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব, এই জনগণ দিবে, তাদের নির্ধারণ করার জন্য যাদের দায়িত্ব, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। বেশ কিছুদিন যাবৎ আমরা গণমাধ্যমকে চিহ্নিত করে, টার্গেট করে কিছু কিছু গণমাধ্যমকে এরকম হামলা করতে দেখেছি। নতুন তো নয়, অনুমান করা উচিত ছিল। কিছু কিছু স্থাপনায়, কিছু কিছু ঠিকানায় যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণের আমাদের এখনই সময়। যদি আমরা আগের কালচারে ফেরত যাই, যেখানে স্বৈর শাসকরা, ফেসিস্টরা গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, যেখানে আন্ডার প্রেসার মবক্রেসির মাধ্যমে কি দৃশ্য আমরা আর দেখতে চাই না। এটা আমরা এই কথাগুলো বলার জন্য আজকে আপনাদেরকে কিন্তু আমরা আহ্বান করিনি, কিন্তু পরিস্থিতিটা এরকম, মুহূর্তটা এরকম, এই কথাগুলো প্রথমেই আপনাদেরকে বলতে বাধ্য হলাম। এখন আমাদের বিষয়বস্তুতে আসি। বাংলাদেশের মানুষের মনে ব্যাপক একটা পরিবর্তন হয়েছে বলে আমরা বিশ্বাস করি 5ই আগস্টের পরবর্তী, 2024-এর 5ই আগস্টের পরবর্তীতে। প্রত্যাশা এখানে হিমালয় সম। আমাদের কতটুকু কি করার ক্ষমতা আছে সেটা জনগণ জানতে চায় না। গণপ্রত্যাশা, গণ আকাঙ্ক্ষা অনেক বেশি। পূর্ণ গণতন্ত্রায়ন চায় বাংলাদেশের সকল মানুষ সর্বক্ষেত্রে। প্রাতিষ্ঠানিকীকরণ করতে চায় গণতন্ত্রকে সব জায়গায়। গণতন্ত্র বিনির্মাণের জন্য যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে সব সময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করে। সেই হিসাবে গণমাধ্যমের ভূমিকা, অনেকে এটাকে 4th স্টেট বলে, তাই না? কিন্তু বাংলাদেশে আমরা কি এটা পারবো? সেই সিদ্ধান্ত আপনারা নেবেন। আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেকেরই পলিটিক্যাল এফিলিয়েশন থাকবে, আছে, কিন্তু বাংলাদেশের স্বার্থের বিবেচনায় সবসময় আমরা যেন দেশের পক্ষেই থাকি, নিরপেক্ষ না থাকি, এটা আপনাদের কাছে কামনা করি। দলতান্ত্রিক কোনো স্বৈরতান্ত্রিকতা আমরা কখনো বাংলাদেশে উৎসাহিত করব না, এলাও করব না, এটা আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা এবং এই অঙ্গীকার পূরণের জন্য আমরা আপনাদের ভূমিকাকে দয়া করে কামনা করছি, যেন জাতির ভবিষ্যৎকে লক্ষ্য রেখে জাতি বিনির্মাণের জন্য সেটা আপনারা করবেন। আশা করি আপনাদের সাথে আমাদের যে যোগসূত্র, যে মেলবন্ধন, এইটা যেন সবসময় খুব শক্তিশালী থাকে।
এই এডহেশন বলি বা কোহেশন বলি, যা কিছুই বলি, সেটা করার দায়িত্ব আমাদের চাইতে আপনাদের বেশি। যদি আপনারা রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি এবং সংস্কারকৃত সমাজ নির্মাণের প্রতি যদি আপনারা প্রতিশ্রুত থাকেন, ইনশাআল্লাহ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ দয়া করে আমাদেরকে অর্পণ করেন, তখন আপনাদের কাছে আমরা এখনই এই প্রত্যাশা দিতে পারি যে আমাদের সহযোগিতা থাকবে সর্বোচ্চ। আমরা অতীত ভুলে যেতে চাই। ফ্যাসিবাদী গোষ্ঠী কি করেছে সেটা স্মরণে রাখতে চাই এবং তার এই ঐতিহাসিক ইতিহাসের উপর ভিত্তি করে আমরা ইনশাআল্লাহ উজ্জ্বল আগামী বিনির্মাণ করব। তারেক রহমানের জন্য একটা অপূর্ব সম্ভাবনাময় একটা মুহূর্ত। শুধু যে উনি নতুন নেতৃত্ব দেবেন তা না, স্বাভাবিক যদি ক্ষমতায় পরিবর্তন হতো তাহলেও একটা নতুন নেতৃত্বের কাছে যে আসে, যে চ্যালেঞ্জ আসে, এখনের চ্যালেঞ্জটা আরও গভীর। এমন তো না যে খুব একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে পার্টি বদলাচ্ছে, উনি আসলেন। বাংলাদেশ এই মুহূর্তে খুব একটা ডিভাস্টেটেড একটা জায়গায় আছে। ইনস্টিটিউশনস আর বিং চ্যালেঞ্জড অ্যান্ড ডিস্ট্রয়েড। আপনারা প্লিজ মনে রাখবেন যে বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় না। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো টেলিস্টার অফিসে আগুন জ্বালানো কেন? আমরা কি অপরাধ করলাম? আমি এটা অনুরোধ করব সমস্ত মিডিয়াকে যে সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন। তবে ভবিষ্যতের দিকে আমি তাকাতে চাই। আমি সুন্দর একটি সম্পর্ক আমি মিডিয়ার সঙ্গে তুলতে চাই। সেখানে আমার অনুরোধ থাকবে, প্রথমে মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে স্টেপ 1, বাট যেটা রাজনীতির দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হবে, মানে কি বলবো, ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু আপনার আমি সমালোচনা করব সেইটার স্বাধীনতা। আপনি ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন সেটা আমরা যখন দেখব যে আপনি একই রকম উদার, একই রকম ভাবে আপনি গ্রহণ করছেন সমালোচনা। আমাদের এই 53 বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোনো সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে নাই। আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন, এবং সেখানে আমি বলবো যে ক্রিটিক্যাল জার্নালিজম ইজ নট অনলি ফর ফ্রিডম অফ জার্নালিজম, ইট ইজ এ চান্স ফর গুড গভর্নেন্স। আপনি স্বাধীন সাংবাদিকতাকে আপনি করবেন, নার্চার করবেন, অবশ্যই আমাদের তাতে ইন্টারেস্ট, কিন্তু ইউ মাস্ট বি কনসিয়াস দ্যাট আমি যদি সত্য কথা শুনতে না চাই, আই উইল মেক মিস্টেকস, I will repeat those mistakes because I have never taken critical journalism seriously. So আমার অনুরোধ থাকবে যে নতুন যে বাংলাদেশ আমরা চাচ্ছি, আমরা তারেক রহমানের নেতৃত্বে যেটা ভবিষ্যৎ দেখছি, সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজম, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, হ্যাঁ আমি এটাও বলবো আমরা যে ভুল করি না তা না, আমরা ভুল করতে পারি। তখন আপনি কি করবেন? আপনি কি আমাকে নিন্দা করবেন? আপনি আমাকে ডিভাস্টেট করবেন? আমার অনুরোধ থাকবে আপনি সবসময় এসে বলবেন যে মাহফুজ আলম, আপনার এই রিপোর্টটা তো ফ্যাক্ট বেস না, আপনার এই রিপোর্টটা তো একদম তথ্য বিকৃত করেছে। আমি আপনাকে প্রমিস করছি, when you point out that my report is not fact based, when my report is incorrect, I will apologize. And we do. আপনি দেখবেন যে দেশটা সবচেয়ে বেশি অ্যাপোলজি করে sometimes when we do make a mistake. So একটা রেসপেক্টফুল রিলেশনশিপ। আমি আপনাকে ক্রিটিসাইজ করব, উইশিং ইউ ওয়েল সব সময়। আপনি ইলেক্টেড না হন, পিপুল হ্যাভ ইলেক্টেড ইউ টু রান দ্য কান্ট্রি।
আমি কেন খামাখা মিথ্যা তথ্য দিয়ে আমি সমালোচনা করব? আমি সমালোচনা করব ওই মানসিকতা নিয়ে যে এটা নির্বাচিত সরকার যেন সত্যিকার অর্থে গণতন্ত্রের দিকে যায়, মানুষের চাহিদার দিকে যায়। বিকজ bureaucracy will never tell you the truth. Because your intelligence agency will never tell you the truth. Even your party colleagues will not tell you the truth. Because আপনার সামনে এসে সে বললো যে বিএনপি তো লোকে সমালোচনা করে, তার ভবিষ্যৎ কি হবে সে তো জানে না। The only institution that will speak the truth is the independent media. এবং আপনারা এটাও দেখবেন যে মিডিয়ার চরিত্র কি। আমি একটা লেখা লিখছিলাম যে অনেক সম্পাদক মালিকের পিয়ারও হয়ে যায়। Do not fall a victim to editors who become PROs of owners. আপনাদের পার্টি থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে করেন, কোন সংবাদপত্র, কোন টিভি ইন্ডিপেন্ডেন্টলি করে, এথিক্যালি করে। এথিক্স এথিক্স এথিক্স, দ্যাট ইজ দ্য ফিউচার অফ জার্নালিজম। আপনার যেমন গুড গভর্নেন্স দরকার, আমার এথিক্যাল জার্নালিজম দরকার। দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, চলছে, এটা একটা বিপজ্জনক এবং সেটা বিএনপির জন্যও কিছুটা কঠিন অবস্থা। আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। ওনার অনুপস্থিতিটা কিছুটা আপনাদের জন্য প্রশ্ন তৈরি করেছে, কিছু নানা রকম বিভ্রান্তি তৈরি হওয়ার সুযোগ রয়েছে, সেটা একটা আপনাদের জন্য নেতিবাচক হিসেবে দাঁড়িয়ে গেছে। আর একই সঙ্গে যদি বলি এই আবার এই একটা বছর বা 15 মাস পরেও বিএনপির সকল কর্মকাণ্ড নানা স্তরে, নানাভাবে, নানা ক্ষেত্রে যেভাবে হয়েছে, যতটুকু জানি বা যতটুকু জানি না সেটুকু কিন্তু বিএনপির জন্য খুব ভালো হয়নি। এই দিকটাও নিশ্চয়ই আপনারা জানেন, নিশ্চয়ই এটা জনাব তারেক রহমান জানেন, এবং সেগুলো এখনও সংশোধন করার, ভালো করার সুযোগ সম্ভাবনা আছে। কারণ আপনাদের দলটা অনেক বড়, বৃহৎ, এবং আমি মনে করি এখন পর্যন্ত বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, এটা স্বীকৃত। আর আমাদের জরিপ যেটা আমরা করেছি, আমরা এটা বিশ্বাস করি যে জরিপ এটা মোটামুটি সত্যের কাছাকাছি বা মানুষের চিন্তা জগতের কাছাকাছি। সেখানে বিএনপি কিন্তু বৃহত্তম দল হিসাবে এসছে এবং নির্বাচনে অনেক বেশি ভোট পেয়ে তারা বিজয়ী হবে, সেটা কিন্তু আছে। তো আমরা এটা বিশ্বাস করতে চাই, বা এটা হয়তো আমরা এটা ভাবতে পারি যে আপনারা ক্ষমতা আসছেন যে দল, সে দলের নেতৃত্ব, সে দলের সকল পর্যায়ের নেতৃত্ব, কর্মী বাহিনীর সকল কর্মকাণ্ডের মধ্যে সেই আজাদ ভাই যেটা বলল যে বিনয়, যেটা আপনাদের সৌজন্যতা, বলবো যে ভদ্রতা, নেতৃত্বের গুণ ইত্যাদি কার্যক্রমগুলি অনেক বেশি করে প্রতিভাত হওয়া দরকার। আর এই প্রসঙ্গে আসে যে আপনারা যে নির্বাচনের তালিকা প্রার্থিতা করেছেন, এই বিষয়ে কিন্তু মানুষের মধ্যে খুব একটা উৎসাহ প্রবল তেমন না। অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে, কোনো জায়গাতে এটা আপনাদের বিবেচনা করার সুযোগ আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এইসব বিষয় হয়তো আপনারা একটু ভেবে দেখতে পারেন। বিগত সরকারের 15 বছর আমলে শুধু তাদের পছন্দের মতো সম্পাদক, সাংবাদিকদের তারা আমন্ত্রণ জানাতেন। কিছু কিছু সংবাদপত্র, আমাদের সংবাদপত্র বলতে গেলে নিষিদ্ধ ছিল। আর শফিক রহমান আর মাহমুদুর রহমানের কথা আমি নাই বললাম এখানে, ওনারা তো জেলে ছিলেন একটা সময়, নানাভাবে নিপীড়িত, দেশের ভেতরে দেশের বাইরে একটা ছিলেন তা। আর তার বাইরে যদি আমি যাই, যে আজকে যে অবস্থার পরিবর্তন বা সময়ের কথা যেভাবে আপনারা প্রথম আলো, ডেইলি স্টার বা সংবাদপত্র করে হামলা, আক্রমণ নিয়ে বলেছেন, এটা ব্যক্তিগতভাবে আমরা সবাই আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। এই সংকটময় সময় আমাদের জন্য যখন একটা বড় দুর্যোগ, তখন আপনারা সবাই দলমত নির্বিশেষে সকল ধরনের পত্রিকা, সকল সাংবাদিক, সকল ইউনিয়ন, সকল আমাদের প্রেস ক্লাব আমাদের সাথে দাঁড়িয়েছে। এটা একটা বড়, আমি মনে করি যে এই প্রকাশটাও আমাদের সংবাদপত্র বা ভবিষ্যৎ সংবাদপত্রের সম্ভাবনা, গণতন্ত্রের সম্ভাবনা নিয়ে খুব ভালো একটা ক্ষেত্র, জায়গা তৈরি হয়েছে। এটা রক্ষা করতে পারলে আমাদের জন্যে খুব ভালো হবে। আর এ প্রসঙ্গেই নির্বাচন চাই, নির্বাচন হোক সুষ্ঠু। আমি সবসময় এটা বলে এসেছি এবং আমি সবসময় বলতাম যে যত কিছু হোক না, নির্বাচন হবে,
অনেকে সন্দেহ প্রশ্ন করতো। আমি তাদেরকে বলতাম যে আমি কোনো কিছুই সন্দেহ করি না, ভাবি না। কিন্তু এখন আমার মনের মধ্যে একটু মনে মনে প্রশ্ন যাচ্ছে যে সময়টা যাচ্ছে, আগামী দিনগুলি কেমন যাবে, আগামী 2টা মাস কেমন চলবে, বিগত কয়েকদিনের যে ঘটনা তার কি প্রভাব হবে, কতটুকু হবে, এই নির্বাচনটা কতটুকু ভালো হতে পারবে, প্রশ্ন আমার মধ্যে জেগেছে। আর নির্বাচন উত্তর সরকার প্রতিষ্ঠা করলে বিএনপি কেমন করতে পারে সংবাদপত্রের সঙ্গে। আমাদের অভিজ্ঞতায় বিগত 50 দশকে আসলে কোনো সরকার আমলে সংবাদপত্র শিল্প নানা কারণে খুব ভালো থাকতে পারেনি, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে গেছে। তার মধ্যে আমি পার্থক্য করতে চাই বিগত 15-16 বছর বিগত স্বৈরাচারী সরকার আমলে সবচেয়ে বেশি নিপীড়ন, চাপ, ভয়, ভীতির মধ্যে দিয়ে সংবাদপত্রকে যেতে হয়েছে, আমাদেরকেও যেতে হয়েছে। কারো কারো ক্ষেত্রে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সাংবাদিকদের দায়িত্ব সমালোচনা করা, ঠিক আছে, কিন্তু প্রশংসা করাও তাদের দায়িত্ব, এটা আবার মনে রাখতে হবে। আমি এখানে যখন আবার ফিরে পেলাম জায়গা দিন, আমি সম্পাদকীয় বিভাগকে বলেছি তোমরা খেয়াল রাখবে একটা ছোটোখাটো প্রশংসার কাজও হয় যদি ব্যক্তিগতভাবে সরকারিভাবে, ওই কথাটা সম্পাদকীয় তুমি লিখো, খালি সমালোচনা করো না। সাংবাদিকদের দায়িত্ব কিন্তু প্রশংসা এবং সমালোচনা দুটো করাই উচিত। এখন আমি একজন লোকের কথা বলতে চাই, তিনি হচ্ছেন সিপি স্কট। তিনি গার্ডিয়ান পত্রিকার সম্পাদক ছিলেন এবং সবার কাছে কিন্তু তিনি বিশ্বের সেরা সম্পাদক হিসেবে এখনও বিবেচিত। তার কথাটা আমাদের লাইলাহা ইল্লাল্লাহ আছে, তার কথাটা সাংবাদিকদের কিন্তু কলেমার মতন। তিনি বলে গিয়েছেন একটা কথা, ওপিনিয়ন ইজ ফ্রি বাট ফ্যাক্টস আর সেক্রেট। অর্থাৎ আপনি যে কিছু মতামত দিতে পারেন, কিন্তু ফ্যাক্টস যখন দিবেন তখন একটা অ্যাবসলিউট কারেক্ট হতে হবে। প্রত্যেকটা সাংবাদিককে সেটা মনে রাখতে হবে। আমি আমার পত্রিকার আমার নতুন করে সবাইকে এটা শেখাতে হচ্ছে, ওপিনিয়ন ইজ ফ্রি বাট ফ্যাক্টস আর সেক্রেট। এটা সিপি স্কট বলেছিলেন। সাংবাদিক হয়ে যাওয়া মানে ফ্রি লাইসেন্স পেয়ে যাওয়া, সরকারের সমালোচনা করা, ইউনুস সাহেবের সমালোচনা করা, এটা কিন্তু নয়। আমি কিন্তু সরকারকে টেনেই বলছি। এখানে আমি মাহফুজ সাহেবের একটা কথা বলতে চাই, উনি চলে গেছেন, আশা করি তার সহযোগী মিস্টার মতিউর রহমান এটা পৌঁছে দেবেন। তিনি বলেছেন যে সাংবাদিকরা ভুল করতে পারে। ধন্যবাদ এই কথাটা বলার জন্য। সরকারও ভুল করতে পারে, সাংবাদিকও ভুল করতে পারে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এই ভুলটা স্বীকার করার সৎসাহস থাকতে হবে। মতিউর রহমানকে জানিয়ে দিতে চাই, তিনি যদি মাহফুজকে বলেন, আমি তাকে অতি বিনয়ী আখ্যা দিচ্ছি, কেন তিনি বিশাল ভুল করেছিলেন 1/11 হওয়ার পরে, এবং সেই ভুল তিনি কিন্তু টেলিভিশনে সকলের সামনে স্বীকার করেছিলেন। থ্যাংক ইউ মিস্টার মাহফুজ আনাম। এই দৃশ্যটা মনে রাখতে হবে। আজকে যদি 1/11 না হতো, তার আগে কয়েকটা আপনার তত্ত্বাবধায়ক সরকার হয়ে যেত। এখানে কেউ কেউ আছেন সাংবাদিক, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিলেন, যার ফলে আপনারা জানেন যে 1/11 হতে পারল। এটাও কিন্তু সাংবাদিকরা বিশাল ভুল করেছিলেন। তা যদি না হতো তাহলে হয়তো 2008 সালের নির্বাচনে বা 7 সালের নির্বাচনে বিএনপি জিতত অথবা আওয়ামী লীগ জিতত। কিন্তু যা খালেদা জিয়ার যে অবদান, এটা আপনাদের অনেক কিছু মনে রাখতে হবে। তার অবদান কিন্তু হচ্ছে যে এই যে তত্ত্বাবধায়ক সরকার করে গিয়েছিলেন, সেই ধারা যদি অব্যাহত থাকতো তাহলে কত ভালো হতো। আপনারা চিন্তা করুন, খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার করে হেরে যাওয়ার পরে তিনি সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি এসবের কথা না বলে তিনি নীরবে বিদায় নিয়ে চলে গেলেন। আওয়ামী লীগ ক্ষমতা এলো 96-এ। তারপরে আবার দেখুন 2001 সালে অত্যন্ত অপ্রত্যাশিতভাবে আওয়ামী লীগের বিএনপি আবার ক্ষমতায় ফিরে আসে। এই যে চেঞ্জ অফ গভর্নমেন্ট হচ্ছিল, আপনার 3টা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনে নির্বাচন হলো, এই ধারাটা যারা বন্ধ করলেন তারা জানেন, এবং তাদেরকে আমি এখনও বুঝতে অনুরোধ করছি যে এইটা যেন না হয়। যদি বিএনপি আবার ক্ষমতায় আসে
তারপরে কি হবে আমি জানি না, সেটা পরের কথা। কিন্তু সাংবাদিকদের সতর্ক থাকতে হবে, এই তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে সেটা একটা জাতীয় সম্পদ। বিদেশে খুবই প্রশংসিত হয়েছিল, কিন্তু এখানে কয়েকজন সাংবাদিক প্রচণ্ড ভুল করেছিলেন। ব্যক্তিগতভাবে তারা আমার কাছে স্বীকার করেছিলেন তারা ভুল করেছিলেন। এই ভুল যেন আর না হয়। দুটো পর্ব এখানে, একটা হলো সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচিত সরকার। সুষ্ঠু নির্বাচন হওয়ার আগে কিন্তু অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে আমরা ফেস করছি। আপনি দেখবেন আজকে অনেকগুলো ঘটনা আপনি শুনলেন, কোথায় কোথায় দিল্লিতে ঘটছে, ঢাকাতে ঘটছে, পত্রিকা অফিসে ঘটছে। যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন, আর যাতে আমরা মত প্রকাশের স্বাধীনতাটা পাই। আর যদি এই নির্বাচনটা যদি আমাদের দেশীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা না পায়, তাহলে সামনে আমাদের মহাবিপদ। অনেক বিদেশিরা, আর যারা আমরা বিদেশির সাথে ব্যবসা করি, তারা কিন্তু খুব উদ্গ্রীবভাবে তাকিয়ে আছে আমাদের নির্বাচনের দিকে। নির্বাচনটা কতখানি সুষ্ঠু হয়, গ্রহণযোগ্যতা হয়। এবং এটার ব্যাপারে কিন্তু আমি মনে করি সবচেয়ে দায়িত্ব হচ্ছে এখানে সাংবাদিকবৃন্দ এবং বিএনপি সবচেয়ে বড় দল। যদি সুষ্ঠু নির্বাচন করতে, গ্রহণযোগ্য নির্বাচন করতে গিয়ে যদি কোথাও বিএনপিকে 10টা সিট হারাতে হয়, তাহলে আমি মনে করি এখনকার প্রথম আলো যে সার্ভেটা করেছে তাতে বিএনপির ক্ষমতা আসতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে আমার মনে হয় আমাদেরকে যদি উন্মুক্ত করে দেন যে ঠিক আছে আপনারা গঠনমূলক সমালোচনা করেন, পাশাপাশি আপনারা যদি নির্বাচিত হন, ক্ষমতা দায়িত্ব গ্রহণ করেন, তাহলে এভরি 6 মান্থস আপনারা যদি আমাদেরকে এইভাবে আবার আহ্বান করেন, তাহলে কিন্তু আমরা গঠনমূলক আপনাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারবো। এবং আপনারা আমাদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আপনারা ধরিয়ে দেন। এবং আপনাদের মন্ত্রণালয় যদি সরকার আপনারা গঠন করেন, আপনারা একটা জবাবদিহিতার জায়গা রাখবেন। সেটা হচ্ছে কি, আমরা যে যারা সংবাদপত্র প্রকাশ করি বা মিডিয়া চালাই, সব যে সঠিকভাবে আমরা উপস্থাপন করি তাও না, আমাদের ভিতরে অনেক ভুল ভ্রান্তি হয়। যেটা মাহমুদ ভাই বললো যে আমরা অ্যাপোলজি করি, আমরা আমাদের ভুলগুলি আপনারা বলেন যেগুলো সঠিক না, কিন্তু আমরা যে সত্যগুলো তুলে ধরি, আপনারা বলেন আপনারা যে দুর্নীতি সম্বন্ধে তুলে ধরেছেন, এই অন্যায় অবিচার তুলেছেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তাহলেই আপনাদের যে প্রতীক্ষা, যে আকাঙ্ক্ষা, দায়িত্ব করেন নতুন বাংলাদেশ গড়া, সেই গড়া সফল হবে।